বলবেন আপনারা, শুনব এবং শোনাব আমরা। চোখ রাখুন একেবি টিভির পর্দায়। একেবি টক অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতোই আমি শান্তনু আপনাদের সঙ্গে রয়েছি। আমরা একেবি টক অনুষ্ঠানে বিভিন্ন উল্লেখযোগ্য বিষয় এবং উল্লেখযোগ্য ব্যক্তিদের নিয়ে আপনাদের সামনে আলাপচারিতায় বসি। আমাদের যারা সম্মানিত অতিথিরা থাকেন তারা বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরে, বিভিন্ন বিষয়ের উপরে তথ্য। সে তথ্যে আমরা যেমন সমৃদ্ধ হই, আপনারাও সেগুলি শুনতে পান। আপনাদের কাছ থেকে সেরকমভাবে বিভিন্ন মতামত আমরা আশা করি এবং আপনারা দেন। সেরকম একটি একেবি টক অনুষ্ঠানে আজকে রয়েছি একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আপনারা সকলেই জানেন যে 23শে জুন রাজ্য পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। আমরা সেই বিষয়ে আজকে কথা বলবো। আমাদের মধ্যে আজ যিনি অতিথি রয়েছেন তিনি শিক্ষা দপ্তরের মাননীয় ওএসডি শ্রী সিদ্ধার্থ শঙ্কর রায় মহাশয়। আপনাকে আমাদের একেবি টক অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। নমস্কার। নমস্কার একেবি টিভির যে সমস্ত দর্শক এবং শ্রোতাদের। স্যার, আমরা যতটুকু জানি যে গত 23শে জুন রবীন্দ্র ভবনের একটি অনুষ্ঠানে বিশেষ অনুষ্ঠানে মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর শ্রী মানিক সাহা মহাশয় তিনি ঘোষণা দিয়েছেন রাজ্যকে পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে। আমরা যদি সেই দিকে একটু ফিরে যাই, একটু যদি আমাদের তুলে ধরেন সেই দিনের এই পূর্ণ রাজ্য সাক্ষরতা হিসাবে ঠিক কী বলেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী? ঠিক বিষয়টা হচ্ছে, আসলে আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনার যে দর্শন, ওনার যে চিন্তা এবং যেই কথার মধ্য দিয়ে উনি সেটাকে প্রকাশ করেন, সবকে সাথ সবকে বিকাশ, এবং 2047-এর মধ্যে ভারতকে একটা সম্পূর্ণ বিকশিত দেশ হিসেবে ভারতের আত্মপ্রকাশের যে স্বপ্ন উনি দেখেন, সেই স্বপ্নেরই একটা ছোট্ট বাস্তবায়ন 23শে জুনের অনুষ্ঠানে আমাদের রাজ্যে হয়েছে। আমরা জানি রবীন্দ্রনাথের কবিতা থেকে আমরা বলতে পারি যে, যারে তুমি নিচে ফেলো সে তোমারে টানিছে যে নিচে, পশ্চাতে রেখেছো যারে সে তোমারে পশ্চাতে টানিছে। কাজেই আমরা যদি 1951 সালে ফিরে যাই, ত্রিপুরার কথায়, আমরা দেখব মাত্র 20% মানে জনগোষ্ঠীর মাত্র 20% হচ্ছে স্বাক্ষর, যারা লিখতে পড়তে পারে, নিজেদের নাম স্বাক্ষর করতে পারে। এই ছিল অবস্থা স্বাধীনতা প্রাপ্তির ঠিক পরপরটায় এবং ত্রিপুরার ভারত ভুক্তির পরটায়। তো সেই জায়গাটা থেকে একটা জনগোষ্ঠীকে সম্পূর্ণরূপে স্বাক্ষর জনগোষ্ঠীতে রূপান্তরিত করায়, নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা একটা বিরাট চ্যালেঞ্জিং এবং হারকুলিয়ান টাস্ক। তো বিভিন্ন সময় কেন্দ্রীয় সরকারের বিভিন্ন রকম কর্মসূচি এসেছে। মূলত এটা অ্যাডাল্ট লিটারেসির আন্ডারে মিনিস্ট্রি অফ এডুকেশনের অ্যাডাল্ট লিটারেসি যে বিভাগটা আছে, ওদের প্রযোজনায় বিভিন্ন রকম কর্মসূচি দেশের বিভিন্ন প্রান্তে, রাজ্যগুলোতে, কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে সম্পন্ন হয়েছে এবং তার অনেকটা ফল আমরা দেখতে পাই। যে আমাদের যে শেষ জনগণনা যেটা হয়েছে, আপনারা জানেন 2011 সালে, 2011 সালের জনগণনায় কিন্তু ত্রিপুরার সাক্ষরতার হার বা সাক্ষরদের যে আনুপাতিক সংখ্যা শতাংশের হিসেবে সেটা ছিল 87.9%।
87.22%। আচ্ছা 87.22% মানুষ ছিলেন স্বাক্ষর। এরপর অ্যাকচুয়ালি 2020-তে যখন আপনারা জানেন একটা মানে ন্যাশনাল এডুকেশন পলিসি দীর্ঘদিন পর একটা খুব সুসংহত, কার্যকর এবং আগামী মানে ভবিষ্যতের জন্যে মানে ভবিষ্যতের স্বপ্ন পূরণে সহায়ক এমন একটা মানে কর্মসূচি, মানে একটা শিক্ষা পরিকল্পনা প্রকাশ করলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি এনইপি, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। এই এনইপির ক্ষেত্রে জোর দেওয়া হলো একটা বিষয়ে। এতদিন সমানে আপনারা নিশ্চয়ই অবহিত আছেন যে সাক্ষরতা বলতে এর আগ অবধি আমরা অনেকটাই বোঝাতাম যে নিজের সই করাটা, নিজের নামটা সই করতে পারা। ঠিক তাই। তো এটা বিভিন্নভাবে করতে পারা যায়। একটা ছবি, আমরা যদি একটা স্বাক্ষরকে নিজের নামের এটাকে একটা ছবির মতো করে যদি আমরা নিরক্ষরদের কাছে তুলে ধরি, তারা হয়তো ওই দেখে দেখে সেই ছবিটার উপর হাত বুলিয়ে নিজেকে স্বাক্ষর করে দিতে পারে। কিন্তু সেই সাক্ষরতাটা কতটা কার্যকর সাক্ষরতা, এটাকে মানে এটা দিয়ে তার জীবনের বিভিন্ন যে প্রয়োজন, সেই প্রয়োজনটা কতটা মিটবে সেটা কিন্তু তর্ক সাপেক্ষ। ঠিক। এবং এই কারণে একটা নতুন একটা প্রকল্প হাতে নিলেন কেন্দ্রীয় সরকার। এটার নাম হচ্ছে নিউ ইন্ডিয়া লিটারেসি পলিসি, আচ্ছা, সংক্ষেপে এনআইএলপি। 2020 মানে এনইপি 2020 যে প্রকাশ হয়েছে, সেটার মানে নির্যাস নিয়ে, সেটার ভাবধারাটাকে গ্রহণ করে এই প্রকল্পটা গৃহীত হয়। পরবর্তীকালে এটা রিনেমিং হয়, এটার একটা আলাদা একটা নামকরণ হয়, উল্লাস। আচ্ছা, হ্যাঁ, উল্লাস নবভারত সাক্ষরতা কার্যক্রম। আচ্ছা। এখন এই যে উল্লাস, এই উল্লাসটা শুনে মনে হচ্ছে একটা আনন্দ উচ্ছ্বাসের প্রকাশভঙ্গি। নিশ্চয়ই একটা আনন্দের প্রকাশ, কারণ শিক্ষা তো মুক্তি আনে, শিক্ষাই আনে চেতনা। ঠিক। কাজেই সেই ক্ষেত্রে উল্লাস শব্দটা এই ক্ষেত্রে ব্যবহার করাটা খুবই যুক্তিযুক্ত এবং মানে সুপ্রযুক্ত হয়েছে বলে মনে হয়। কিন্তু একই সঙ্গে এটা কিন্তু একটা এব্রিভিয়েশনও বটে। ULLAS, ইউ হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, এল দিয়ে হচ্ছে লাইফ লং, সেকেন্ড এলটা দিয়ে হচ্ছে লার্নিং, ফর অল, এ দিয়ে অল, ফর অল ইন সোসাইটি রেস, মানে সমাজের একদম এ টু জেড, একদম তাই, একদম প্রান্তিক মানুষটি অবধি। ঠিক স্বাক্ষর। আছে। এবং এই স্বাক্ষর করা নয় শুধু, এটা হচ্ছে ফাংশনাল লিটারেসি, যে লিটারেসি তাকে বাঁচতে শেখাবে, যে লিটারেসির মাধ্যমে, যে সাক্ষরতার মাধ্যমে সে দৈনন্দিন কাজকর্ম সাধন করতে পারবে। এবং তার থেকেও বড় কথা হচ্ছে পরবর্তী যেটা আসবে আর কি উল্লাসের, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ ডিফারেন্ট স্কিলস, বিভিন্ন কলাকৌশল শেখানোর মাধ্যমে তাদের মানে স্কিল ডেভেলপমেন্ট করে তাদের রুটি রুজির ব্যবস্থা মানে এটা সুনিশ্চিত করা, এবং সম্মানের সঙ্গে পৃথিবীতে বাঁচা। ডিজিটাল লিটারেসি এর মধ্যে আসবে, ফিনান্সিয়াল লিটারেসি এর মধ্যে আসবে। আজকে মোবাইল হাতে আছে, মোবাইলটা চালাতে পারছে না, সে এই সাক্ষরতার কোনো অর্থ নেই যে স্বাক্ষর আমি হলাম কিন্তু আমি আমার মোবাইলের কিপ্যাডে আমি একটা ফোন নাম্বার ডায়াল করতে পারছি না। তো এই ফাংশনাল লিটারেসিটাকে, এটা কিন্তু প্রথম এই এনআইএলপি বা উল্লাস যেটা বলছি সেই সময়ই কিন্তু অনুভূত হয়েছে। তার আগ অবধি কিন্তু মূলত এটা মানে কি বলবো, মৌলিক মানে পাঠ মানে সংক্রান্ত যে ক্ষমতা, এটা বৃদ্ধি করা আর সাধারণ কিছু গাণিতিক
দক্ষতা বৃদ্ধি করা ছাড়া এইগুলো, এই যে নতুন বিষয়গুলো, হ্যাঁ, যে এই ডিজিটাল লিটারেসি, এগুলো সব অ্যাড হয়েছে, এগুলো সব এর সঙ্গে অ্যাড হয়েছে। স্যার এইখানে শুধু আমি একটা জিনিস জানতে চাইবো যে আমাদের কাছে যতটুকু তথ্য আছে যে 2013 সালে 100% স্বাক্ষর হিসাবে কিন্তু ত্রিপুরাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল, কিন্তু সেই সময় একটা যেটি ছিল সেটা হচ্ছে আবশ্যিক শিক্ষার অধীনে থাকা বয়সের উপযুক্ত জনগণের মধ্যে এটা একটা ইয়ে করা হয়েছিল, সাক্ষরতার হার হিসেবে বিবেচিত হয়েছিল। তো সেখানে কিন্তু প্রান্তিক বা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ এই পরিসংখ্যানের বাইরে বাইরে ছিল, মানে অন্তর্ভুক্ত ছিল না। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এটা আমাদের রাজ্যিক যে বিভিন্ন সমীক্ষাকারী প্রতিষ্ঠান, ওদের মানে ওদের করা একটা হিসেব। এই হিসেব পরবর্তীকালে যদিও ISI, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, ওরা এটাকে মান্যতা দিয়েছিল, কিন্তু পরবর্তীকালে 2011-র পরে যেহেতু কোনো সেন্সাস হয়নি, আচ্ছা, কাজেই কেন্দ্রীয় স্তরে কিন্তু এই যেটা বললেন এই পার্সেন্টেজটার কোনো মানে ভ্যালুটা সেরকমভাবে করা হয়, এটার মানে অ্যাপ্রুভাল বা অনুমোদনটা সেভাবে কিন্তু হয়নি। এই মুহূর্তে যে পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে স্যার স্বীকৃতি দেওয়া হয়েছে, সেখানে কি স্যার এই প্রান্তিক যারা রয়েছেন জনগণ বা বিশেষভাবে সক্ষম, এনারা কি সব অন্তর্ভুক্ত হয়েছে? এখানে এই যে উল্লাসের যে ইয়েটা আমি বলি, মানে কারা এই উল্লাস কার্যক্রমের অন্তর্ভুক্ত হবেন, একদম সমস্ত বয়সের সবাই 15 বছরের ঊর্ধ্বে যে সমস্ত মানুষ কোনো না কোনো কারণে প্রথাগত শিক্ষার আওতায় আসতে পারেননি, আচ্ছা, হ্যাঁ, স্কুল কলেজের শিক্ষা যাকে আমরা প্রথাগত শিক্ষা বলি, সেই প্রথাগত শিক্ষার আওতায় আসতে পারেননি, বয়স হচ্ছে 15 বছর বা তার বেশি। এখন তার বেশিটার কিন্তু কোনো ঊর্ধ্বসীমা নেই, এর বেশির ঊর্ধ্বসীমা নেই, সেটা 80 বছরও হতে পারে। তবে এটা তো ঠিক খুব বেশি বয়স যারা একদম জীবনের উপান্তে পৌঁছে গেছেন, তাদেরকেও আমরা এখানে এনেছি। হ্যাঁ, এদের মধ্যে কিছু সংখ্যক একটু অনিচ্ছুক থাকেন, আচ্ছা, হ্যাঁ, কী করবো আমি আর শিখে এই বয়সে, এরকম থাকে। তো এখানে কিছুটা আমাদের মানে প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে। কিন্তু আমাদের যে স্বেচ্ছাসেবীরা, আর একটা বড় ব্যাপার হচ্ছে এটা, এর আগে অবধি যেগুলো চলতো, বিভিন্ন শিক্ষাকর্মীদের এরা মানে বেতনভুক কর্মচারী, হ্যাঁ, বেতন বা ভাতা তাদেরকে দেওয়া হতো, কিন্তু এবারেরটা এটা পুরোপুরি হচ্ছে আপনার ভলেন্টিয়ারিজমের উপর নির্ভর করে, মানে পুরোপুরি এটা স্বতঃস্ফূর্ততা এবং স্বয়ংসেবক যারা, হ্যাঁ, যারা স্বেচ্ছাসেবক, এই স্বেচ্ছাসেবকদের মানে দ্বারা এই পুরোটা পরিচালিত। কোনো রকম আর্থিক কোনো মানে কোনো প্রতিশ্রুতি বা আর্থিক কোনো রকম ইয়ের বিনিময়ে কিন্তু তারা তাদের যে শ্রম সেটা দেননি। কিন্তু আমরা যতটুকু জানি স্যার, যারা মানে স্বেচ্ছায় শিক্ষকরা, যারা সম্মানিত শিক্ষকরা আছেন, প্রায় 2000-এর অধিক শিক্ষক এটা কিন্তু এই সার্ভেটা করেছে। 2228 জন, হ্যাঁ, 2228 জন ভলেন্টিয়ার টিচার। এবং সবচেয়ে আপনি আরও শুনে আনন্দ পাবেন যে এই 2228 জনের মধ্যে একটা বড় অংশ হচ্ছে আমাদের ছাত্রছাত্রীরা। আচ্ছা আচ্ছা, ওদেরকে আমরা এটা বোঝাতে সমর্থ হয়েছি যে তুমি তো লেখাপড়া শিখছো, তুমি স্বাক্ষর হচ্ছ, পরবর্তীকালে মানে শিক্ষিত হবে, সমাজে প্রতিষ্ঠিত হবে, কিন্তু তোমার বাড়ির চারপাশে যদি এমন মানুষরা থাকেন যারা পড়াশুনো জানেন না, যারা একদম অ আ ক খ 1 2 3 4 ABCD এগুলো লিখতে বা পড়তে জানেন না, তাহলে তোমাদের এই পড়াশোনার কোনো অর্থ কি আছে? বাহ, তুমি যদি নিজের বাড়িটাকেই যদি তুমি মানে শিক্ষিত না করতে পারো, তোমার তাহলে আর সমাজ ব্যবস্থার কি করে অগ্রগতি হবে? একদম ঠিক তাই। এবং এই বয়সের বাচ্চাদের মধ্যে নিশ্চয়ই ওই একটা থাকে, আমাদের বয়স্কদের থেকে ওদের মধ্যে একটা আদর্শ মূল্যবোধ
এইগুলোর বিষয়টা যদি সঠিকভাবে ওদের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, মানে ওই বয়স থেকেই যদি সঠিকভাবে সেই একদম। মানবিক মূল্যবোধে একদম। এগিয়ে যায় তাহলে একদম সুনাগরিকের দিকে ঠিক, ওরা রাখবে। ঠিক। স্যার, আমরা যেই তথ্যটা পেয়েছিলাম, যারা এই মানে ইয়ে করেছেন স্বেচ্ছাসেবীরা, তাদেরকে যেভাবে দক্ষ করে তোলা হয়েছিল, সেখানে দেখা যাচ্ছে 3 ভাষায়, বাংলা, ইংরেজি, ককবরক, এই প্রাইমার প্রকাশিত হয় উল্লাস নামে, এবং 3টি ধাপে জেলার পর জেলা ঘুরে বাড়ি বাড়ি সমীক্ষায় শিক্ষার্থীদের চিহ্নিত করেছেন। সেখানে প্রথম ধাপে 4597, এই সমীক্ষার রিপোর্টটি আমি তুলে ধরছি। দ্বিতীয় ধাপে 13,267 এবং তৃতীয় ধাপে 5,896 জন অক্ষর জ্ঞানহীন নাগরিককে চিহ্নিত করা হয় সার্ভে করে। সার্ভেটাও কিন্তু টিচাররা এবং স্টুডেন্টরা মিলে করেছে। আচ্ছা, আমি একটু ছোট্ট আপনার প্রথম থেকে একটু আসি, প্রাইমারের কথা যেটা বললেন। প্রাইমার অ্যাকচুয়ালি তৈরি হয়েছে হিন্দিতে। আচ্ছা, হিন্দিতে তৈরি করেছে, মানে তৈরি করার পরে এটা কেন্দ্রীয় সরকার তৈরি করেছেন। এরপর আমাদের যেটা করতে হয়েছে এটা হচ্ছে কনটেক্সচুয়ালাইজেশন, আমাদের রাজ্যের পরিপ্রেক্ষিতে। ওইখানে হয়তো আছে যে ধরুন বেনারস রেল স্টেশনের কথা, এখানে তো আমাদের বইয়ে যদি বেনারসের কথা থাকে, ওরা তো এটার সঙ্গে কানেক্ট করতে পারবেন না। এখানে হয়তো দিতে হবে তাহলে আগরতলা রেলওয়ে স্টেশন বা উদয়পুর রেলওয়ে স্টেশন, ধর্মনগর রেলওয়ে স্টেশন বা বেলুনিয়া রেল হ্যাঁ, এইভাবে আমাদের কন্টেক্সচুয়ালাইজ করতে হয়েছে। গ্রামের নাম বদলে দিতে হয়েছে, তারপর ধরুন পাত্রপাত্রীর নাম বদলে দিতে হয়েছে, পুরোটাকে রিমডেলিং করা হয়েছে। তারপর লোকাল ইথোসগুলো ঢোকানো হয়েছে, লোকাল ফেস্টিভ্যালসগুলোকে ইনকালকেট মানে এখানে ইনক্লুড করা হয়েছে। এইভাবে যারা করেছেন এই প্রাইমার মানে তৈরি যারা করেছেন আর কি, সেই কমিটি ওদেরও বিভিন্ন রকমভাবে বারবার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মণিপুরে প্রথম এটা হয়, তারপর আগরতলাতে হয়েছে, সমস্ত নর্থ ইস্ট স্টেট থেকে এসছে। তারপর ইয়েতে দিল্লিতে একাধিকবার প্রশিক্ষণ দেওয়া হয়েছে যারা বইগুলো তৈরি করবেন। তো এই বইগুলো তৈরি করার পরে আবার কাজ ছিল আমাদের যে বাংলাতে তৈরি করার পরে এটাকে ককবরক করা হয়েছে, আর কিছু সংখ্যক আমাদের ইংরেজিও করতে হয়েছে এই জম্পুই হিলসে। আচ্ছা, জম্পুই হিলসের ওরা বাংলা বা ককবরক কোনোটাতেই সেরকম স্বচ্ছন্দ নয়, ওদের জন্য ইংরেজিতে করতে হয়েছে। তো সেইভাবে পুরোটা সেইভাবে প্রথম হচ্ছে বই তৈরি হচ্ছে, আর আরেকদিকে একই সঙ্গে সাইমালটেনিয়াসলি বাচ্চার খুব নীরবে ঘটনাটা ঘটেছে। খুব মানে এটাকে অনেকটা নীরব বিপ্লবের মতো বলা যায়। কেউ তেমন বুঝতে পারেনি, কিন্তু ভেতরে 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 আমরা কাজ এগিয়ে নিয়ে গেছি। এখানে আমরা তো বলতে আমাদের তো কিছুই নেই, সবটাই করেছে স্কুলের টিচাররা এবং তাদের স্টুডেন্টরা। ওরা বাড়ি বাড়ি গেছে, বাড়ি বাড়ি গিয়ে নিরক্ষরদের চিহ্নিত করেছে, নন লিটারেটদের। এখন ইংরেজিতে ইললিটারেট কথাটা ব্যবহার করছে না আমাদের গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে নন লিটারেট, কারণ কেউ তো জানে না এমন নয়, কিন্তু প্রথাগতভাবে জানে না। ঠিক আছে, ওদের জীবন থেকে ওরা শিক্ষা তো পেয়েছে, প্রকৃতি থেকে তো ওরা শিক্ষা পেয়েছে, কিন্তু সেই শিক্ষাটা হয়তো আমাদের প্রথাগত শিক্ষা আঙিনায় ওরা আসতে পারেনি। আমরা যদি স্যার আমাদের ভারতীয় ঐতিহ্যের যারা মনীষীরা রয়েছেন, শিক্ষাবিদরা রয়েছেন, একদম তাদেরকেও যদি স্মরণ করে দেখি, সেখানেও অনেকে দেখা যায় যে প্রথাগত শিক্ষার বাইরে গিয়ে ওনারা এতটা উচ্চ স্তরে গিয়ে পৌঁছেছেন, এখন ওনারা কিন্তু ইউনিভার্সিটির সাবজেক্ট, ওনাদেরকে পড়ানো হয়, আমরা পড়ি বলুন, তাই আমাদের পড়তে হয় ওনাদের। তো সেইখানে প্রথাগত শিক্ষার এই যে কথাটা, এটা খুব ভালো লাগলো স্যার, যে ইললিটারেট শব্দটা ব্যবহার না করে যে নন লিটারেট কথাটা, এটাতে কিন্তু যে সম্মান বোধটা দেওয়া হলো মানবিকভাবে, এটা কিন্তু সত্যিই মানে প্রশংসনীয়। হ্যাঁ, আসলে সত্যি কথা। আমরা যখন এই যে উল্লাস এটা এলো, বায়ানা এলপি যখন এলো, যখন আমি এগুলোর ওই কনসেপ্ট নোটগুলো পড়ছিলাম, সত্যি সত্যি উদ্দীপ্ত হওয়ার মতো, মানে খুব খুব যত্নের সঙ্গে খুব চিন্তা ভাবনা করে প্রত্যেকটা কারিকুলাম থেকে ধরে প্রতিটা পরিকল্পনা মানে তৈরি করা হয়েছে। এবং মানে মানে আপনি যদি একটু যান এর ভেতরে, আপনি টাচড হবেন, আপনাকে মানে
এটা স্পর্শ করবে। আচ্ছা, হ্যাঁ, এটা আপনার বিবেককে, আপনার চেতনাকে কিছুটা হলেও ছুঁয়ে যাবে। ঠিক তাই। স্যার, যে এই যে কাজটি করার জন্য যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে যে একটি বহুস্তরীয় কমিটি তৈরি হয়েছিল, সেখানে আমাদের কাছে একটি পরিসংখ্যান এসেছে যে রাজ্য নির্বাহী কমিটি 27 জনের তৈরি করা হয়েছিল, সাধারণ কাউন্সিল 17 জনের, এবং জেলা কমিটি 8 জন করে প্রতিটি জেলায়, ব্লক কমিটি 78 জন এবং প্রাইমার উন্নয়ন কমিটি 4 জন, মোট সদস্য 222 জনের একটি কমিটি করে এই কাজটি চালানো হয়েছিল। এটা প্রথম শুরু হয়েছে এই 222 জন। এর মধ্যে আমাদের যেমন বললেন আপনি যে হেডেড বাই আওয়ার অনারেবল চিফ মিনিস্টার অ্যান্ড আদার ক্যাবিনেট মিনিস্টার্স, তারপর আমাদের বিভিন্ন রকম ফাংশনারি যারা মানে আধিকারিক যারা আছেন, শ্রদ্ধেয় আধিকারিকরা, একদম আমাদের সিএস থেকে চিফ সেক্রেটারি থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের যারা সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি, স্পেশাল সেক্রেটারি, এদের সমন্বয়ে বিভিন্ন রকম কমিটি গঠন হয়েছে। ওরা আমাদের মানে রূপরেখা তৈরি করে দিয়েছেন কিভাবে আমরা এগোবো, কিভাবে এই স্বপ্নটাকে আমরা বাস্তব করব। তো তাদের দেখানো মানে রাস্তাতে আমরা হেঁটে আমরা শেষ অবধি একদম দেখলেন আপনারা ব্লক স্তর অবধি আমরা কমিটি তৈরি করেছি। ব্লক স্তর অবধি ব্লক কোঅর্ডিনেটর তৈরি হয়েছে। সেখানে আবার ব্লক কোঅর্ডিনেটরের অধীনে বিভিন্ন মানে শিক্ষক শিক্ষিকা, শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকারা আমাদের, মানে শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী সবসময় এই প্রজেক্টে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, এখানে বড় ভূমিকায় থাকে, একদম বড় ভূমিকা। কলেজের স্টুডেন্টদের মানে ইনকর্পোরেট করা হয়েছে। তারপর এনএসএস, এনসিসি ভলান্টিয়ার্স, ওদেরকে করা হয়েছে। তারপর শিক্ষণ যে প্রতিষ্ঠানগুলো আছে, ডায়েট, এআইএসসি, আচ্ছা, হ্যাঁ, ওদের যে শিক্ষার্থীরা, ওরাও কিন্তু আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এছাড়া অনেক মানে রিটায়ার্ড এমপ্লয়ি, রিটায়ার্ড টিচার, স্বতঃস্ফূর্তভাবে, এবং খুব ভালো লাগবে শুনলে আমাদের আর্ম ফোর্সেসের, আচ্ছা, হ্যাঁ, আমাদের যে মানে সশস্ত্র বাহিনীর যে সমস্ত ভাইরা যারা এখন মানে অপশন নিয়েছেন, ওরা এগিয়ে এসছেন। ওদের মধ্যে তো এমনিতেই একটা প্যাট্রিয়টিজমের ব্যাপার ওদের মধ্যে মানে আমাদের থেকে অনেক অনেক গভীরভাবে প্রতীত থাকে। ওরা এগিয়ে এসছেন দেশকে যে এগিয়ে নিয়ে যেতে হবে সামগ্রিক এই চেতনাতে উদ্বুদ্ধ হয়ে। এটা একটা সামগ্রিক, একটা ব্যাপক একটা এক্সারসাইজ। আসলে স্যার, একটা বড় কাজে সবাই যদি এগিয়ে আসে সেটা আর কোনো চিন্তা থাকে না, একদম কঠিন থাকে না মোটেই। আমরা থাকবো আলোচনায়। দর্শক বন্ধুরা, আমরা ছোট্ট একটি বিরতিতে যাব, আমরা আলোচনায় রয়েছি, আপনারা সঙ্গে থাকবেন, ফিরে আসছি শিগগিরই। বলবেন আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখুন একেবি টিভির পর্দায়। ফিরে এলাম ছোট্ট বিরতির পর। আমরা ছিলাম একটি বিশেষ আলোচনায়, যে আলোচনাটি আমাদের রাজ্য পূর্ণ সাক্ষরতার রাজ্য হিসাবে স্বীকৃতি পেয়েছে গত 23শে জুন। সেই বিষয়ে আমরা আলাপচারিতায় রয়েছি। আমাদের সঙ্গে রয়েছেন সম্মানিত অতিথি শ্রী সিদ্ধার্থ শঙ্কর রায় মহাশয়, মাননীয় ওএসডি শিক্ষা দপ্তর। স্যার, সবথেকে বড় যে বিষয়টা আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইব বা দর্শকদের কাছে তুলে ধরতে চাইব, যে আমরা যতটুকু জানতে পেরেছি যে বাজারের মধ্যে বসেও লেখাপড়া করানো হয়েছে এবং ব্যতিক্রমে কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই উদ্যোগগুলি আমি তুলে ধরছি আপনাদের সামনে, যে গ্রাম চ্যাম্পিয়নরা নিজেদের বাড়ির উঠোনে পাঠশালা খুলেছেন, ইউথ লিটারেসি কর্পস তৈরি হয়েছে কলেজ শিক্ষার্থীদের নিয়ে, হাটে সাক্ষরতা, যেটা হাটের দিন বিক্রেতারা গ্রাহকদের প্রশ্ন করে অক্ষর জ্ঞান শেখান,
যা এক অভিনব সামাজিক প্রয়াসে পরিণত হয়েছে। একটু যদি তুলে ধরেন হ্যাঁ, স্যার খুব এই বিষয়টা। মানে ইন্টারেস্টিং একটা বলেছেন। আমি নিজেও খুব অবাক হয়ে গেছি এটা যখন আমার কাছে যখন শুনতে পেয়েছিলাম। তারপর আমি নিজে গিয়েও মানে দেখেছি। হ্যাঁ, মানে এত সুন্দরভাবে ওরা পরিকল্পনা করেছে। হ্যাঁ, যারা ভলান্টিয়ার টিচাররা, ওদের সঙ্গে ওদের শিক্ষকরা আছেন, একদম বাজারে গিয়ে হ্যাঁ মানে মুখে মুখে মানস অঙ্ক যেটা, আচ্ছা, যে মেন্টাল ম্যাথমেটিক্স বলে, ওইগুলো শেখানো। ঠিক আছে। হ্যাঁ, তারপর মানে এদের কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগের কনসেপশনটা বাজারে মধ্যে আনা হচ্ছে। 1 কেজির দাম এত টাকা, তাহলে 250, ওরা চট করে বলে দিচ্ছে। তারপর ওদেরকে গ্রামারটা শেখানো হচ্ছে, যে কিভাবে বললো। ওরা কিন্তু চট করে বলে দিচ্ছে যে 1 কেজির দাম 100 টাকা হলে 25 টাকা হচ্ছে 250-র দাম। তো কিভাবে বার করলো এটা কিন্তু ওরা কিন্তু ওদেরও একটা নিজস্ব প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়াটাকে আমাদের যে চালু যে মানে সনাতনী যে মানে গাণিতিক প্রক্রিয়া, তার সঙ্গে যখন আইডেন্টিফাই করে দেওয়া হচ্ছে, ওরা তখন অবাক হয়ে যাচ্ছে এবং তখন ওরা আরো জটিল জটিল সমস্ত রকম মানে উৎসাহ পাচ্ছে। মানে হাতে কলমে শিক্ষাটাই বেশি উৎসাহিত হয় একদম। তারপর ইনসেন্টিভাইজ করছে, ওরা ইনসেন্টিভের ব্যবস্থা করছে। এটার একটা ছবি দেখে বললে পরে সেই জিনিসটাকে ওরা দিয়ে দিচ্ছে, হয়তো অল্প দামি জিনিস, আচ্ছা, হয়তো একটা গায়ের সাবান, ঠিক আছে, এটা কি পড়তে পারে না কিন্তু ঠিক বলছে লাক্স, বাবা, ঠিক আছে। তারপর ওকে দেখানো হচ্ছে যে কিভাবে ওনাকে, আর আসলে বড়দের শেখানোতে কিছু অসুবিধা যেমন আছে, আবার কিছু সুবিধেও আছে। ছোটদের ক্ষেত্রে ছোটরা তো জিনিসটাকে চেনে না। আপনি কমলালেবু বলছেন, কিন্তু কমলালেবু কি সেটা তো হয়তো সে চোখে দেখেনি। তো বড়রা তো সবটা দেখে রেখেছে, ওদের দেখা, ওরা জানে এটার নাম বাতাবি লেবু, এটার নাম কমলালেবু। কিন্তু এখন এর মধ্যে যখন মানে প্রথাগতভাবে তার ইয়েটা যখন তো মানে করা হচ্ছে, ওরা অনেক ক্ষেত্রে অনেক দ্রুত ধরে নিতে পারছে। ওইটা সম্পূর্ণ সম্ভব হয়েছে স্যার। আর আরেকটা যেটা বলছিলেন, এই যে নিজের বাড়ির উঠোনে, হ্যাঁ হ্যাঁ, আরে অপূর্ব ব্যাপার। আমি গিয়ে পাঠশালা খুলেছে, হ্যাঁ, কাঞ্চনপুরের দিকে গিয়ে দেখলাম। উনি একজন রিটায়ার্ড টিচার। হ্যাঁ, উনি এসবি স্কুলের মানে সিনিয়র বেসিক একটা স্কুলের HM হিসেবে উনি রিটায়ার করেছেন। নাম লেখা আছে আমার ডায়েরিতে এই মুহূর্তে, নিশ্চয়ই আমার বলতে পারা উচিত ছিল। যাই হোক, দেখলাম ওনার বাড়ির উঠোনের মধ্যে হ্যাঁ বিভিন্ন বয়সী বিভিন্ন ওরা, হ্যাঁ, কেউ মুড়ি খাচ্ছে, কেউ খাচ্ছে, চা আসছে, গল্প হচ্ছে, গল্পের মধ্য দিয়ে পড়াশোনা এগোচ্ছে। অদ্ভুত লেগেছে আমার, দারুণ লেগেছে। এই সমস্ত পেডাগজি তো ওরা মানে এই যে মানে শেখানোর প্রক্রিয়া, এটা নিজেরা উদ্ভাবন করেছেন। তো কতটা আবেগ থাকলে পরে, কতটা মানে সবাই ইনভলভ হওয়াতে, সেই স্যার এই সবাই ইনভলভমেন্টের জন্যই কিন্তু 200 বছরের ইংরেজ শাসনকে মুক্ত করেছে আমাদের। সবাই ইনভলভ, নিশ্চয়ই, তাই না? একদম। তো সেইভাবে শিক্ষা বিপ্লব যদি ঘটাতে হয়, তাহলে প্রত্যেককে এগিয়ে আসতে হবে। এটা ছোট্ট একটা কথা আমি বলি এখানে, এই কথাটা বোধহয় একটু পরিষ্কার করা দরকার। এই যে পূর্ণ স্বাক্ষরের যে মানে আপনি বলতে পারেন যে তাহলে কি প্রত্যেকটা লোক স্বাক্ষর হয়ে গেছে আমাদের রাজ্যের, বিষয়টা কিন্তু তার থেকে একটু অন্যরকম। স্যার এইখানে আমি যতটুকু জানি স্যার, যে আমরা এটা জেনে এসেছি আগে, যে 7 বছর বয়স বা 7 বছরের অধিক যারা রয়েছেন সবাই লিখতে পড়তে পারে, এবং যা লিখছে যা পড়ছে তা তারা বুঝতে সক্ষম। এই ব্যাপারটা যদি একটু, হ্যাঁ, এটা থেকে একটু বদলে গেছে বর্তমানের ধারণাটা। এটা হচ্ছে 15 বছরের উপরে। আচ্ছা, ওটা 15 বছর। হ্যাঁ, 15 বছরের উপরে যারা কোনো প্রথাগত শিক্ষায় শিক্ষিত হবার সুযোগ থেকে বঞ্চিত ছিল, সেই বঞ্চিত অবহেলিত জনগোষ্ঠীকে একটা শিক্ষার অঙ্গনে নিয়ে আসা, এবং এটা কিন্তু জীবনব্যাপী চলবে শিক্ষাটা, যেটা NEP 2020-তে বলছে লাইফ লং লার্নিং। একটু আগে উল্লাসের মধ্যে বললাম, ঠিক আছে, আন্ডারস্ট্যান্ডিং, বুঝতে হবে আপনার, মুখস্থ করে নয়, বুঝতে হবে, এটাকে অনুধাবন করতে হবে। আর লার্নিংটা কেমন হবে? লাইফ লং, সারা জীবনব্যাপী এই শিক্ষা
আমরা ওদেরকে ওরা ওই সিগনেচার করতে পারে ছেড়ে দিলাম, না না, নট লাইক দ্যাট। উই উইল হ্যান্ড হোল্ড দেম। আমরা তাদের হাত ততদিন পর্যন্ত ধরে রাখবো যতদিন না ওরা নিজের পায়ে দাঁড়ান এবং যতদিন না এই শিক্ষাটাকে তারা জীবনব্যাপী একটা এক্সারসাইজ বা একটা অনুশীলনে পরিণত না করে। বুঝতে পেরেছি স্যার। তো এখন যেটা বলছিলাম যে এই যে সাক্ষরতার যে নতুন যে মানে পূর্ণ সাক্ষরতার নয়, পূর্ণ স্বাক্ষরের ফুল লিটারেসির যে নিউ ডেফিনেশন, সেটা হচ্ছে অনেকটা এইরকম যে যদি কোনো রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল 95% বা তার বেশি সাক্ষরতা অর্জন করতে সক্ষম হয়, তবেই আমরা তাকে পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে স্বীকৃতি দিতে পারি এবং দেব। তাহলেই মানে এই যে মানে দেখুন এখানেও একটা মানে ইনসেন্টিভাইজ করার ব্যাপার, এখানেও একটা উৎসাহ প্রদানের বিষয় আসছে। কেন্দ্রীয় সরকার সেটা দেখেছেন যে যদি আমরা এই ইয়েটা দিয়ে দিই, পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে যদি আমরা ওদের মর্যাদাটা, ওদেরকে একটা ডিস্টিংশন যদি দিয়ে দিই, তাহলে এই রাজ্যের বা এই কেন্দ্রশাসিত অঞ্চলের মানে ওদের একটা মানে তীব্র আকাঙ্ক্ষা এবং প্রচেষ্টা থাকবে কত দ্রুত 100% পৌঁছানো যায়। স্যার ঠিক। আমাদের কিন্তু এখনকার যে লিটারেসিটা এটা হচ্ছে 95.6%। হ্যাঁ স্যার, এইখানে আমরা দেখেছি যে 1951 সালে যেটা 20.24% ছিল, একদম সাক্ষরতা নিয়ে যাত্রা শুরু করেছিল ত্রিপুরা 20.24%, আর 6টি গুরুত্বপূর্ণ পর্যায় অতিক্রম করে আজ তা দাঁড়িয়েছে 95.6%। ঠিক। আরেকটা যে কথাটা আমি বলবো স্যার, এই যে আপনি বললেন এইটা কিন্তু খুব সুন্দর একটা তথ্য দিলেন যে এই যে 95.6% যে বাকি রেস্ট যেটা রয়েছে 100% পূর্ণ করতে, এই জন্যই এই পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, যেখানে কত তাড়াতাড়ি এই ছোট্ট একটি ডিফারেন্সকে করে 100% পূর্ণ করা যায়, এইভাবে উদ্যোগ নেওয়া হয়েছে সরকারি তরফে। তো এইভাবে স্যার এই উদ্যোগকে সহায়তা করতে স্যার এই যে শিক্ষক বলছেন বা বিভিন্ন আর্ম ফোর্স বললেন, এরকমভাবে সার্বিকভাবে জনগণদের মধ্যে কীরকম উৎসাহ দেখতে পাওয়া গেছে এই যে শিক্ষিত হওয়ার? এটাই তো কারণ। এই যখন আপনার এতদিন আমি যেটা বলছিলাম, এটা একটা নীরব, একটা নিঃশব্দ, একটা মানে কি বলবো রিভলিউশনের মতোই হচ্ছিল। তো এটা যখন যখন আমাদের এই যে 23 তারিখের প্রোগ্রামে এখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রকের মানে শিক্ষা মন্ত্রকের অ্যাডাল্ট এডুকেশনের যে ডিরেক্টর শ্রীমতী প্রীতি মিনা, ওনার উপস্থিতিতে এবং আমাদের যে স্পেশাল সেক্রেটারি এডুকেশন রাভাল হেমেন্দ্র কুমার স্যার এবং আমাদের ডাইরেক্টর শ্রী এন.সি. শর্মা মহোদয় এবং এসসিআরটির ডাইরেক্টর এল ডায়ালং ম্যাডাম, ওদের উপস্থিতিতে যখন মুখ্যমন্ত্রী এই ঘোষণাটা দিলেন, এটা চারদিকে আজকে যেই কারণে এই টক শোটা আপনি করছেন, একটা আলোড়ন তৈরি হয়েছে। তাই এই সময়টা এই আলোড়নটা তৈরি দরকার, যাতে আমরা সাধারণ মানুষদের কাছ থেকেও মানে পূর্ণরূপে সহযোগিতা পাই। সহযোগিতা আমরা এর আগেও পেয়েছি, এখন আরও হয়তো, কারণ এই যে এটা তো একটা গর্ব। কেমন গর্ব দেখুন, প্রথম যে অঞ্চলটা মানে পূর্ণ স্বাক্ষর হয়েছে সেটা কিন্তু কোনো রাজ্য নয়, একটা কেন্দ্রশাসিত অঞ্চল ইউটি। এই ইউনিয়ন টেরিটরিটার নাম হচ্ছে লাদাখ। আচ্ছা, প্রথম হয়েছে লাদাখ, তারপর হয়েছে মিজোরাম। প্রথম স্টেট অ্যাজ এ ফার্স্ট স্টেট অফ ইন্ডিয়া, মিজোরাম ডিক্লেয়ার্ড ইটসেলফ অ্যাজ ফুল লিটারেট। তারপর হয়েছে গোয়া। আচ্ছা, ঠিক আছে, আমাদের ত্রিপুরা থেকে সবগুলোই খুব ছোট, বুঝতে পারছেন। তারপর আমরা তৃতীয় রাজ্য হিসেবে। তো এটা একটা বিরাট
একটা অ্যাচিভমেন্ট, একটা বিরাট গর্ববোধ মানুষের মধ্যে তৈরি হবে। এখন যখন আমরা গিয়ে মানুষের সামনে দাঁড়াবো, যখন আমরা তাদের সহযোগিতা চাইবো যে পূর্ণ স্বাক্ষর ত্রিপুরাকে আমরা 100% স্বাক্ষর ত্রিপুরায় পরিণত করতে চাই, আপনার সহযোগিতা, তখন সেটা খুব হয়তোবা অনেক বেশি স্বতঃস্ফূর্ততা আমরা লক্ষ্য করতে পারবো, উৎসাহ এবং আবেগ দুটোই থাকবে। একদম একদম। আমরা 100% সাক্ষরতা অর্জনের যে উপায়সমূহগুলির কথা জানি, সেখানে প্রাপ্তবয়স্ক শিক্ষা অভিযান, রাত্রিকালীন বিদ্যালয়, স্বেচ্ছাসেবী শিক্ষাদান, স্থানীয় ভাষার ব্যবহার, নারীদের জন্য বিশেষ সাক্ষরতা কর্মসূচি, সরকার এবং বেসরকারি অংশীদারিত্ব, তারপর শিক্ষায় প্রযুক্তির ব্যবহার, যেরকম মোবাইলস, টিভি, রেডিও, অ্যাপস যেগুলি রয়েছে, এই সকলগুলির ক্ষেত্রে আগামী দিনে মানে ত্রিপুরা সরকার কিভাবে এগোচ্ছেন? একদম, আমাদের যে এই পূর্ণ স্বাক্ষর ঘোষণা যেদিন দিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 23 তারিখের মিটিংয়ে, সেখানে উনি খুব এমফেরিক্যালি, খুব স্পষ্টভাবে উনি বলেছেন যে আমরা কিন্তু আত্মসন্তুষ্ট নই। আচ্ছা, আমরা এখানে কিন্তু থেমে থাকছি না। সেখানে আরেকটা উল্লেখযোগ্য বিষয় বলি, ছোট্ট করে মাঝখানে বলে নিই, যারা উপস্থিত ছিলেন এখানে কিন্তু কোনো আমরা শিক্ষক ছাত্র এদেরকে নিয়ে এডুকেশন ডিপার্টমেন্ট যেমন অন্যান্য প্রোগ্রাম করে সেরকম কিন্তু হয়নি। এখানে রবীন্দ্র ভবনে ধরুন প্রায় 1300 সিট ক্যাপাসিটি, আমাদের প্রায় 2500 নবস্বাক্ষর এসছেন এই অনুষ্ঠানে, যারা ভেতরে বসতে পেরেছেন। বাকিদের জন্য আমরা 2টো জায়ান্ট টিভি লাগিয়ে দিয়েছি রবীন্দ্র ভবন চত্বরে, তারা ওখানে বসে দেখেছেন। সবাই এই অনুষ্ঠানটা সাক্ষী হতে চায় ডিস্ট্রিক্ট থেকে। ওরা, আমরা একটা গর্বের মুহূর্ত তো একদম। আমরা যতই 1300 বলেছি, কিন্তু ডিস্ট্রিক্টগুলো বলছে না, এরা নিজে থেকে আসতে চাইছে। দেখুন, তখন আমি আমার ডাইরেক্টর স্যারের সঙ্গে যখন মানে জিজ্ঞেস করলাম যে আমরা এতটা ভিড় সামাল দেব কি করে, বললো যে না আসুক, এই স্বতঃস্ফূর্তভাবে মানুষ আসতে চাইছে, এটাকে আপনি মানে করবেন না, আপনি ওদের উৎসাহ দিন, প্রয়োজনে আমরা অন্য কিছু ব্যবস্থা করব, কোনো কিছু ভাববেন না। হ্যাঁ, ওদের জন্য আলাদা মানে স্ক্রিন বা করে দিন, যাতে ওরা দেখতে পারে অনুষ্ঠানটা, ওরা এটার সাক্ষী হতে চাইছে। ঠিক আছে, তো যেটা বলছিলাম, সেই অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা এখানে থেমে থাকছি না, আমরা কি করছি, আমরা এরপর যেটাতে যাব সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ স্কিল ডেভেলপমেন্ট, দক্ষতার উন্নয়ন। ঠিক আছে, দক্ষতার উন্নয়ন এবং জীবনব্যাপী শিক্ষা, এই দুটো দিকে আমরা কনসেন্ট্রেট করব। আরও যেটা ওরা শিখেছেন সেটাকে আরেকটু রিভাইটালাইজ করা হবে, রিইনফোর্স করা হবে। ঠিক আছে, মোবাইল ব্যবহার, মোবাইলের অ্যাপস ব্যবহার, আমরা হয়তো এতদিন মোবাইলের বেসিক ব্যবহারটা শিখিয়েছি, এখন অ্যাপসের ব্যবহার করে কিভাবে ওরা করতে পারবেন সেটা শেখানো যাবে। ধীরে ধীরে আর একটু জটিলতর গণনা পদ্ধতির দিকে ওদেরকে আমরা নিয়ে যেতে পারবো। করতে করতে একসময় তার মানে বাস্তব জীবনে যে সমস্ত স্কিলগুলো দরকার বাঁচার জন্যে, সেগুলো ওরা অর্জন করতে পারবেন। এবং শুধু তাই নয়, এই স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে ভোকেশনাল বিভিন্ন ইয়েতে মানে কোর্সের মাধ্যমেও ওদেরকে জীবিকা বা বৃত্তিমূলক শিক্ষা, যেটাকে আমরা বলি, বৃত্তি বা জীবিকা খুঁজে দিতে আমরা সেটা তো স্কুল লেভেলে এখনো হচ্ছে স্যার, বৃত্তিমূলক স্কুল লেভেলে হচ্ছে, স্কুল লেভেলে তো ওনাদেরকেও সেইভাবে বৃত্তিমূলক শিক্ষা। কারণ উপার্জন যখন দেখবে মানুষ, মানে শিক্ষিত হওয়ার পরে উপার্জনের রাস্তাটা খুলে যায়, একদম এই বোধটুকু যখন ওদের মধ্যে জাগ্রত হবে, তখন আর কেউ মানে নন লিটারেট কেউ থাকবে না। আর একটা কথা হচ্ছে, এই যে ওরা পরীক্ষা, যে আপনি দেখেছেন পরীক্ষা দিয়েছে, ঠিক না, পরীক্ষায় ওরা পাশ করেছে 24,000-এ 23,000-এর মতো পাশ করেছে, 98.6%-এর মতো সাফল্য, যেটা ভারতবর্ষে দিল্লি আর একটা রাজস্থান, সম্ভবত পাঞ্জাব বোধহয়, এই দুটোর পরেই মানে ত্রিপুরার স্থান, এই মানে পার্সেন্টেজ অফ পাস আউটের যে পার্সেন্টেজ সেটা দিয়ে। তো এটা কিন্তু পরীক্ষার নিয়ামক সংস্থাটা কিন্তু NIOS। আচ্ছা,
ঠিক আছে। এবং আমাদের মুখ্যমন্ত্রী সেদিনকে বলেছেন যে আমরা এগুলোও চিন্তা করব, NIOS জাতীয় যে সমস্ত এরকম মুক্ত মানে বিদ্যালয় টাইপের প্রতিষ্ঠানগুলো আছে, ওদের মাধ্যমে তাদের প্রাথমিক এবং বুনিয়াদী শিক্ষা সম্পূর্ণ করিয়ে ওদেরকে দিয়ে সার্টিফিকেশন করা যায় কিনা NIOS এর, যেটা পরবর্তীকালে উচ্চশিক্ষায় কাজে লাগবে বা তাদের ওই বৃত্তিমূলক শিক্ষায় কাজে লাগবে। তো এইরকম বিভিন্ন রকম পরিকল্পনা আমাদের সরকারের যেমন রয়েছে, ঠিক সেটা কেন্দ্রীয় সরকারও এরকম একটা প্রস্তাব, মানে প্রস্তাব ঠিক নয়, সেরকম পরিকল্পনা প্রণয়ন করে আমাদের কাছে পাঠাবেন। উই অ্যাকর্ডিং টু আওয়ার লোকাল নিড, দ্য নিড অফ আওয়ার স্টেট, আমরা এটাকে টেইলারিং করব। ঠিক আছে, করে আশা করি ভবিষ্যতে একটা মানে নতুন উন্মেষ, উল্লাসের সঙ্গে নতুন উন্মেষ আমরা দেখতে পাবো ত্রিপুরার আকাশে। আজকের যে বিশেষ আলোচনায় আপনার যে মূল্যবান সময়টুকু দিয়েছেন তার জন্য স্যার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি একেবি টিভির পক্ষ থেকে। আমরা শুধু জানতে চাইবো যে একেবি টিভি যে এই পদক্ষেপটুকু নিয়েছে, এই যে বললেন শিক্ষক, স্টুডেন্ট এবং সার্বিক অংশের মানুষ এসছে, একজন মিডিয়া পার্সন হিসাবে, একটা মিডিয়া কোম্পানি হিসাবে একেবি টিভি এগিয়ে এসছে গোটা রাজ্যে এই যে পূর্ণ স্বাক্ষর যে ত্রিপুরা রাজ্য স্বীকৃতি পেয়েছে, এটাকে ছড়িয়ে দেওয়ার জন্য, যাতে করে ওই যে মিনিমাম পার্সেন্টেজটুকু যে রয়েছে সেটাও উৎসাহে খুব শিগগিরই যাতে আমরা 100% একদম সেটার জন্য আমি একেবি টিভির কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ দুটোই প্রকাশ করছি। কারণ এটা নিয়ে যত কথা হবে, যত আলোচনা হবে, যত মিডিয়া অ্যাটেনশন হবে, তাই মানে সাধারণ মানুষরা ততই উৎসাহিত হবেন। ঠিক, তারা বুঝতে পারবেন যে এই যে তারা, মানে অনেকের মনেই তো প্রশ্ন, যেগুলো পড়ে কি হবে এই বয়সে, এই পড়াশোনা সারাটা জীবন কাটায় নিলাম, এখন আবার এগুলি থাকবে, স্বাভাবিক না? একটু নেগেটিভিটিও সামান্য হলেও তো থাকবে। আর তাছাড়া যদিও ক্লাসগুলো নেওয়া হয় ছুটির দিনে বা সন্ধ্যের পর, সুবিধা অনুযায়ী, এক একটা জোনের সুবিধা অনুযায়ী এক একটা জায়গায় ওরা ঠিক করে। তো যাই হোক, সেটাও তো তাদের যে মানে কাজকর্মের সময় থেকে তারা বের করে দিচ্ছে এই পড়াশোনার সময়টা, তাদের এটাতে তাদের রুটি রুজির মধ্যে কারো কারো যে কিছু মানে ক্ষতি হচ্ছে না তা কিন্তু নয়। কিন্তু এইভাবে যখন এই যে যেমন আপনাদের আজকের এই যে টক শো, আপনাদের এই আলোচনা যদি ওদের কাছে পৌঁছয়, ওরা যদি এটা দেখে উৎসাহিত হয়, ওরা যদি বুঝতে পারে যে আগামী দিন একটা নতুন সম্ভাবনার একটা দ্বার আমাদের সামনে খুলে যাচ্ছে, একটা নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে আমাদের সামনে, এই আলোচনা থেকে এই উপলব্ধিতে যদি ওরা যেতে পারে, তাহলে সেটা সম্পূর্ণ সেই কৃতিত্বের সম্পূর্ণ ভাগীদার হবেন আপনারা। এবং এই জন্য আমি আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। নমস্কার। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা ছিলাম যে আলোচনায় ত্রিপুরা রাজ্য পূর্ণ সাক্ষরতা উঠেছে এবং পূর্ণ যে স্বাক্ষর রাজ্য হিসাবে স্বীকৃতি পেয়েছে, সেটা অত্যন্ত খুশির সংবাদ। সাক্ষরতা এমন একটা বিষয় যেখানে আমরা পড়ে গেলেও উঠে দাঁড়াতে পারি, আমরা ঘুরে দাঁড়াতে পারি, সেই বোধটুকু আমাদের সাক্ষরতা কিন্তু তৈরি করে দেয়। আমরা যদি সাক্ষর থাকি তাহলে আমরা যা লিখছি, যা শিখছি, যা দেখছি সব বুঝতে সক্ষম হব। যত বেশি বুঝব তত বেশি আমরা এগিয়ে থাকব, যত বেশি জানব তত বেশি এগিয়ে থাকব। আসুন আমরা সবাই এই যে 100% হওয়ার জন্য যে ডিফারেন্সটুকু, মিনিমাম ডিফারেন্সটুকু রয়ে গেছে, যদিও আমরা পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে স্বীকৃতি পেয়ে গেছি, যেটা আইন মাফিক আমরা পেয়ে গেছি, সেই যে ডিফারেন্সটাকেও আমরা খুব শিগগিরই শেষ করে দিয়ে 100% ত্রিপুরা রাজ্যের স্বপ্নে আমরা সবাই এগিয়ে আসি। যেভাবে সম্মানিত শিক্ষক, স্টুডেন্ট থেকে সার্বিক অংশের মানুষ এগিয়ে এসছে, মিডিয়ারা এগিয়ে আসছেন, চলুন আমরা সকলে মিলে এইভাবে আমাদের ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরা করে গড়ে তুলি গোটা বিশ্বের সামনে। সঙ্গে থাকবেন একেবি টকের এবং একেবি টিভির যত অনুষ্ঠান আছে, একেবি টিভির
দৈনন্দিন যে সকল নিউজ তথ্য সংবাদ আছে চোখ রাখবেন সেই কেটিভির পর্দায়। সকলে ভালো থাকুন। নমস্কার।